বাংলা ওয়াশ সেই 2010 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দিনটি থেকেই এই শব্দটি আমাদের হলো। যদিও মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, এরকম একটা আক্ষেপ, এরকম একটা হাহাকার বাংলা ওয়াশ শব্দটিকে ঘিরে আছে। কেননা কোন সিরিজের সবগুলো ম্যাচে প্রতিপক্ষকে বাংলাদেশ হারিয়ে দিচ্ছে, এই ঘটনা তো আর হরহামেশা ঘটে না। তারপরও যখন ঘটে, যখন আমরা সত্যি সত্যি সেটা করতে পারি, সবাই মিলে আমরা উল্লাস করি, সবাই মিলে আমরা উৎসব করি। আর আফগানিস্তানের বিপক্ষে এইবারে যে টি-20 সিরিজটাতে আমরা ওদেরকে বাংলা ওয়াশ করলাম, যেটা ক্রিকেটের পরিভাষায় হোয়াইট ওয়াশ বলতে পারেন, আমাদের পরিভাষায় বাংলা ওয়াশ, সেইটার সিগনিফিকেন্স অনেক দিক থেকেই অনেক বেশি। কেন বেশি সেই আলোচনা করব। এই যে বাংলা ওয়াশ করলাম, সেই কীর্তিটা বাংলাদেশ ক্রিকেটের এসেছে কার হাত ধরে, কার নেতৃত্বে? জাকের আলীর নেতৃত্বে। তাহলে 4 মাস পরে যে টি-20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলবে, সেইখানটাতে জাকের আলী অনেককেই ক্যাপ্টেন করা হোক, এমন দাবি তো আপনি তুলতেই পারেন। ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবেই তিনি যখন এইরকম একটা সাফল্য দলকে নেতৃত্ব দিয়েছেন, ভারমুক্ত হয়ে যদি তিনি ক্যাপ্টেন্সিটা করতে পারেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট অন্য আরেকটা উচ্চতায় উঠে যাবে। অমন আশাবাদও আপনি করতেই পারেন। তবে সেই ভাবনাটা বড্ড বেশি সরলীকরণ হয়ে যায়। সেই ভাবনায় যে ফাঁকফোকরের জায়গাগুলো রয়েছে, তা হচ্ছে জাকের আলী অনেকের ব্যাটিং পারফরমেন্স যাচ্ছে তাই জঘন্য। এশিয়া কাপে যা হয়েছে, এই আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা তো তার চেয়ে খুব আলাদা কিছু কি হলো। ক্যাপ্টেন্সির হিসাব বাদ দেন, ভারপ্রাপ্ত ক্যাপ্টেনের হিসাব বাদ দেন, লিটন দাসের অফিসিয়াল ডেপুটির হিসাবও বাদ দেন, একজন প্লেয়ার হিসেবে একাদশের কথাও বাদ দেন, স্কোয়াডেই কি জায়গাটা তিনি আসলে ডিজার্ভ করেন? এই পরপর 2টা সিরিজে জাকের আলী অনেক যেরকম খেললেন, লোয়ার মিডল অর্ডারে তিনি ব্যর্থ হয়েছেন, মিডল অর্ডারে প্রপার তিনি ব্যর্থ হয়েছেন। এখন তাহলে যদি জাকের আলীকে খেলাতে হয়, টপ অর্ডারে খেলাবেন, ওপেনার হিসেবে, নাম্বার 3 হিসেবে? তা নইলে তাকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট সামনে এগুবেটা কিভাবে? এই পারফরমেন্সের পরও যদি জাকের আলীকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট এগোতে চায়, সেইটা আমাদের ক্রিকেটের যে খুবই পুয়ার স্ট্যান্ডার্ড, ওইটাকেই শো করবে। সেইটা শো করবে আমাদের ক্রিকেটে নেপোটিজমটা যে কোন জায়গায় রয়েছে সেইটাকেই। এরপরেও যদি জাকের আলী অনেককে টিমে রাখা হয়, একাদশে রাখা হয়, আর লিটন দাসের অনুপস্থিতিতে জাকের আলী ক্যাপ্টেন্সি করবেন, এরকম একটা জায়গায় যদি রাখা হয়, তাহলে তো কিছু বলারই নেই। দেখেন, এশিয়া কাপ থেকেই হচ্ছে গিয়ে এই ঘটনাটা ঘটা শুরু করেছে, যাচ্ছে তাই তার পারফরমেন্স। ওই এশিয়া কাপে তাও তিনি 6 নম্বর 7 নম্বরে ব্যাটিং করেছেন। এর আগে জুলিয়ান উডের কাছে গিয়ে ব্যাটিং প্র্যাকটিস করে মানে উচ্ছ্বসিত প্রশংসা উডের মুখে, তার মুখে ছক্কার নহর বইয়ে দিবেন। ঘটনা যেটা ঘটেছে, এশিয়া কাপের 6 ম্যাচ খেলে করেছেন মাত্র 71 রান, কোনো ম্যাচে একটা ছক্কাও মারতে পারেন নাই। টোটাল এই 6টা ম্যাচে তিনি 4ই মেরেছিলেন, মাত্র 5টা। সো প্রত্যেকটা স্ট্যাটিক খুবই খুবই অ্যালার্মিং। স্ট্রাইক রেটও ছিল কত, 107 মনে হয়। সো এই জাকের আলী অনেক আসলে টিমে প্লেয়ার হিসেবেই তো জায়গাটা ধরে রাখা ডিজার্ভ করেন না, ওয়ারেজ তিনি তাকে আসলে ক্যাপ্টেন করে দেওয়া হলো। এশিয়া কাপের 2টা ম্যাচে ভারপ্রাপ্ত ছিলেন, আর এই সিরিজটাতে আফগানিস্তানের বিপক্ষে যখন তিনি লিটন দাস খেলতে পারছেন না, তখন তাকে পুরোপুরি ক্যাপ্টেন করে দেয়া হলো। সেই সিরিজের 3টা ম্যাচে তার পারফরমেন্সটা কি? প্রথম ম্যাচে তিনি 7 বলে 6 রান করে আউট হয়েছেন। আমাদের ওই যে প্রবল ব্যাটিং 10 বিনা উইকেটে 109 রান থেকে 25 বলের মধ্যে 9 রানে যে 6টা উইকেট আমরা হারিয়ে ফেলেছি, তার মধ্যে ওইখানটাতে তিনি ছিলেন একেবারে সেন্টারে, তিনি ছিলেন। সেকেন্ড ম্যাচটাতে মনদের ভালো করছিলেন, এই খারাপ ফর্ম থেকে বেরিয়ে আসার একটা ইঙ্গিত দিয়েছিলেন। তবে 25 বলে 32 রান করার পরে ওই যে ক্র্যাম্প হলে, ক্র্যাম্পের পরে প্রথম বলেই তিনি আউট হয়ে যাবেন, ওইভাবে তিনি মনোযোগটা হারিয়ে ফেলবেন, যেটা আসলে খুবই বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়। এবং সেই জিনিসটাই কি ওই যে ম্যাচটাতেও কি দেখা গেল না? হ্যাঁ, তিনি ওই জায়গাটাতে বলতে পারেন যে ভাই আমি তো ছক্কা তো অন্তত পক্ষে মেরেছি, একটা না 2টা ছক্কা মেরেছিলেন তিনি ওই ইনিংসে। আর আজকের এই যে তৃতীয় টি-20 ম্যাচে, সেইখানটাতেও কিন্তু তিনি 11 বলে 10 রানের আরো একটা পুয়ার ব্যাটিং এক্সিবিশন এই জায়গাটাতে তিনি করে এসেছেন ক্রিজে, যেইখানটাতে এর আগে তিনি 2বার আউট হতে হতে বেঁচে গিয়েছেন। একবার আম্পায়ার তাকে আউট দেয়নি, ডিআরএস নিয়েছে আফগানিস্তান, দেখা গেছে বল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছে, এবং সেইটাতে তিনি যে ইয়াহু করে যেই শটটা মারতে গিয়েছেন লেগ সাইডে, কোনো অর্থ নাই। ঠিক তার 1 বল পরে সেম শট মারতে গিয়ে এইবার আম্পায়ার আউট দিয়েছেন, ওই সেম শট খেলতে গিয়ে সেম ভাবে তিনি মিস করেছেন রাশিদ খানের বলে। কিন্তু ডিআরএস নিয়ে এবারও দেখা গেল লেগ স্ট্যাম্পের একটু বাইরে বল পিচ করেছে,
করেছে, বেঁচে গিয়েছেন। কিন্তু মুজিবের ওই বলটাতে আর বাঁচতে পারেনি। এবার অফ স্টাম্পের বাইরে ওই মিড উইকেট দিয়ে তিনি মারার চেষ্টা করেছেন, বলের লাইন মিস করেছেন এবং এইবার তিনি এলবিডব্লিউ হয়ে আউট হয়ে গিয়েছেন। তাহলে ভাই একটা ব্যাটসম্যান 11টা বল খেলে 10টা রান করলে 11 বলের মধ্যে 3টা বলের ঘটনাই এরকম, তার ব্যাটিং এর অবস্থাটা কি সেটা বোঝা যায়। এবং এই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের 3টা ম্যাচে তিনি নাম্বার 4-এ ব্যাটিং করেছেন এবং নাম্বার 4-এ ব্যাটিং করে 3 ম্যাচ মিলিয়ে তিনি করেছেন 48 রান। তো 3 ম্যাচে 48 রান করেছেন, ছক্কা মেরেছেন ওই যে 2টা, 4 মেরেছেন মাত্র 4টা। এইরকম নাম্বার 4 ব্যাটসম্যান পৃথিবীর কোন দলে রয়েছে? এখন নাম্বার 4-এ তাকে এখানে খেলাতে হয়েছে, লিটন দাস নেই, এইখানটাতে তিনি দায়িত্ব নিয়েছেন, উপরে উঠে সে খেলেছেন, সফল তো হননি। আবার 5-6-এ খেলেছেন এশিয়া কাপে, সফল তো হননি। এই এশিয়া কাপ এবং টি20 আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, এই যে 6+3 9টা ম্যাচ মিলিয়ে তার ব্যাট থেকে রান এসেছে মাত্র 119। তার এই সময়টাতে 9 ম্যাচ মিলিয়ে 2টা ছক্কা, 9টা মাত্র 4 মেরেছেন। স্ট্রাইক রেটও হচ্ছে গিয়ে 110-এর নিচে, 109 এরকম। তাহলে এই পারফরমেন্সের পর একটা প্লেয়ার যদি এরপরও টিমের জায়গা ধরে রাখে, 1-2টা ম্যাচ ধরে না ভাই, 9টা ম্যাচ, তারপরেও তিনি জায়গা ধরে রাখলে, যেটা আমি বলছি যে বাংলাদেশ ক্রিকেটের পুর স্ট্যান্ডার্ডটাকে যেমন শো করবে। এবং তাকে যদি ওরকম বাংলাদেশের টি20 ওয়ার্ল্ড কাপ ঘিরে ওইখানটাতেও লিটন দাস যদি কোনো কারণে আনঅ্যাভেলেবেল থাকেন, খেলতে না পারেন, ইনজুরিতে পড়ে যান, অসুস্থ হন, কোনো কারণে আনঅ্যাভেলেবেল থাকলে সেইখানে জাকের আলী আমাদের টিমকে নেতৃত্ব দেবেন, এই ভাবনাটাও যদি ক্রিকেট বোর্ড বা আমাদের টিম ম্যানেজমেন্ট ভেবে থাকে, সেটাও আসলে খুবই খুবই পুয়ার। এবং ওই জায়গাটা তো আমি বলছিলাম না, নেপোটিজম। আপনি আমাকে ওই যে আগে একটা ভিডিওতে এই প্রশ্নটা করেছিলাম, সেই প্রশ্নটার এবারে এক্সটেনশনও দিতে চাই। শুধু যদি একটু বলেন যে বাংলাদেশ ক্রিকেট টিমে জাকের আলী অনেকের যেই পারফরমেন্স, এই সেম পারফরমেন্সই রয়েছে এই এশিয়া কাপ প্লাস আফগানিস্তান সিরিজ। এখন নেক্সট সিরিজটাতে তিনি কি স্কোয়াডে থাকতেন, তিনি কি একাদশে থাকতেন যদি জাতীয় ক্রিকেট দলের কোচিং সেটআপে মোহাম্মদ সালাউদ্দিন না থাকতেন? প্রশ্নই ওঠে না। জাকের আলী অনেক কি সেই ক্ষেত্রে আমাদের টি20 ওয়ার্ল্ড কাপ ভাবনায় লিটন দাসের ডেপুটি হতেন, লিটন দাসের অনুপস্থিতিতে তিনি ক্যাপ্টেন্সি করতেন, এরকম জায়গাটাতে তিনি থাকতেন? প্রশ্নই ওঠে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এগুলাই হয়, এগুলাই হচ্ছে। এত কিছু হওয়ার পর আপনি দেখবেন, হয় ওয়ানডে সিরিজের একটা ম্যাচ তিনি ভালো খেলে ফেলবেন, হয় ডোমেস্টিকে কোথাও একটু তিনি ভালো খেলবেন, তাহলে গিয়ে আমাদের আবার মনে হবে যে না, নেক্সট সিরিজের একটা ম্যাচে একটা একটুখানি ভালো খেললেন, আমাদের মনে হবে যে না 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 ঠিক আছে, তার উপরে আবার আস্থা রাখা যায়, আবার ভরসা রাখা যায়। তাকে টিমে যে কোনো জায়গায় ফিট ইন করতে হবে, সেটা 5 নম্বরে হোক, 6 নম্বরে হোক, 7 নম্বরে হোক, ওই অথবা হচ্ছে গিয়ে 4 নম্বরেও যদি হয়, যে কোনো জায়গাতে আসলে তাকে ফিট ইন করতে হবে, তাকে আসলে খেলাতেই হবে, এইটার কোনো বিকল্প নেই। বাংলাদেশ ক্রিকেটটা আসলে যে কতটা পুয়ার স্ট্যান্ডার্ড, কতটা দুর্বল জায়গায় আমরা আছি, সেইটা প্রবাবলি এই জাকের আলীর একটা কেস স্টাডি দিয়ে আরো ভালোভাবে বোঝা যায়। ডেফিনেটলি তার ক্রেডিট রয়েছে। আফগানিস্তানকে হারানো আমাদের ক্রিকেট ইতিহাসে টি20 ফরম্যাটেই দ্বিপাক্ষীয় সিরিজের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটা। আমার ধারণা এইটা টপ 3-তে, আমি এখন দেখি নাই, অন্যান্যগুলো তো রিকল করতে পারছি না, কিন্তু আমার ধারণা, আমি দ্বিপাক্ষিক সিরিজের কথা বলছি, টপ 3-তে সার্টেনলি থাকবে। আপনি একদম টপেও বলতে পারেন যে সবচেয়ে উপরে, যে সবকিছু বিবেচনায় রেখে এইটা আমাদের ক্রিকেটের টি20-তে দ্বিপাক্ষীয় সিরিজের সবচেয়ে বড় সাফল্যও বলতে পারেন। সেইখানটাতে ক্যাপ্টেন জাকের আলী অনেকের তার ওই ডিউ ক্রেডিটটা রয়েছে। কিন্তু ক্যাপ্টেনের যদি 11-এর জায়গাটাই যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে যখন নিয়মিত ক্যাপ্টেন ফিরবেন, মানে তো ভারপ্রাপ্ত ক্যাপ্টেন, সেই ক্ষেত্রে তাকে নিয়ে কি আসলে বাংলাদেশ ক্রিকেট এগুবে কিনা, এইটা কিন্তু একটা অনেক 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 বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরটা মোহাম্মদ সালাউদ্দিনের কোচিং স্টাফে উপস্থিতির কারণে, ওই প্রশ্নের উত্তরটা বোধহয় আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি, এবং তাতেই বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা আসলে আমরা সবাই আসলে বুঝতে পারবো, নয় কি?